হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়াট ফর জব। দেখো, আজকে তোমাদের জন্য কনস্টিটিউশনের একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা আমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসি যে স্কুল সার্ভিস কমিশন রয়েছে, যেখানে গ্রুপ সি এবং ডির এক্সাম রয়েছে, তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা চলে এসেছি। তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা সেটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? চারটে অপশন রয়েছে: আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন না ব্রিটেন। ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল রয়েছে, সেটাকে আমাদের সংবিধানের যে সারাংশ বা সামারি হিসেবে কনসিডার করা হয়, যেখানে ভারতের যে উদ্দেশ্য, ভারতের যে দেশের যে সংবিধানের উদ্দেশ্য সেই সম্পর্কে বলা রয়েছে। তো সেটা আমাদের কিন্তু নেওয়া হয়েছে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো এটা প্রত্যেকে হয়তো জানো যে আমাদের যে প্রস্তাবনা বা প্রিয়াম্বল সেটা কিন্তু যখন 1946 সালে গণপরিষদের যে প্রথম অধিবেশন হয়েছিল, যে প্রথম অধিবেশনে ডক্টর জে এল নেহেরু, জওহরলাল নেহেরু, তিনি অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিলেন। অবজেক্টিভ রেজলিউশন তিনি পেশ করেছিলেন, যেখানে বলা হয়েছিল ভারতের কি উদ্দেশ্য রয়েছে। সেই অবজেক্টিভ রেজলিউশনটাই পরবর্তীকালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা রূপে গৃহীত হয়, যেটা মার্কিন সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? চারটে অপশন রয়েছে: এম এন রয়, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর। তো মনে রাখবে, গণপরিষদের যে প্রথম অধিবেশন হয়েছিল সেটা হয়েছিল নিউ দিল্লি, নতুন দিল্লিতে, কনস্টিটিউশন হলে। প্রথম দিনের যে অধিবেশনটা হয়েছিল 9th ডিসেম্বর, সেই দিনে কিন্তু গণপরিষদের কোনো সভাপতি নির্বাচন করা সম্ভব হয়নি। কে সভাপতি নির্বাচন হবে সেটা ঠিক হয়নি। সেই কারণে গণপরিষদের যে সিনিয়র মোস্ট সদস্য, সবচেয়ে প্রবীণতম সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়, যেটা ছিল ফ্রেঞ্চ প্র্যাকটিস। মানে ফ্রান্সে এই প্র্যাকটিসটা রয়েছে, যে সবচেয়ে বয়স্ক হয় তাকে সম্মান হিসাবে সভাপতি দেওয়া হয়। যেটা সেই সময় যেটা মানে বলেছিলেন, যে যেটা প্রস্তাব দিয়েছিলেন, সেটা ছিলেন আচার্য জে বি কৃপলানি। তিনি তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি ছিলেন, জে বি কৃপলানি। তো তার পরামর্শে ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি করা হয়। কিন্তু গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন, মানে 11 ডিসেম্বর, গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। আর ডক্টর বি আর আম্বেদকর ছিলেন গণপরিষদের যে ড্রাফটিং কমিটি ছিল, সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। আর এম এন রয়, তিনি প্রথম গণপরিষদের দাবি তুলেছিলেন 1934। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের চ্যানেল ওয়েট ফর জব থেকে তোমরা পাচ্ছ বিশেষ স্টাডি মেটেরিয়াল, যেখানে রয়েছে 24টা প্র্যাকটিস সেট ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য। এই স্টাডি মেটেরিয়ালটা তোমরা, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে মাত্র 120 টাকায়। পিডিএফ তোমরা পেয়ে যাবে, যার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তাতে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিংক পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কতগুলি ধারা রয়েছে? দেখো, আমাদের যখন মূল সংবিধান, চারটে অপশন রয়েছে: 412, 426, 476, 470। তো বর্তমানে যখন ভারতীয় যে সংবিধান 1950 সালে যখন কার্যকরী করা হয়, তখন মূল সংবিধানে কিন্তু 385 ধারা ছিল। কিন্তু বর্তমানে ভারতের সংবিধানে 470টি ধারা রয়েছে। তো এটা মনে রাখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন: কত সালে সোশ্যালিস্ট ও সেকুলার শব্দ দুটি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল? চারটে অপশন রয়েছে: 1952, 61, 76 এবং 1988। তো মনে রাখবে, ভারতের সংবিধানের যে প্রস্তাবনায়, সেখানে দুটো টার্ম সোশ্যালিস্ট এবং সেকুলার যুক্ত করা হয়েছিল 42তম সংবিধান সংশোধন, যেটা হয়েছিল 1976 সালে। ইন্দিরা গান্ধীর সময়, ইন্দিরা গান্ধী সেই সময় প্রাইম মিনিস্টার ছিলেন, এবং সেই সময় আমাদের 1975 থেকে 1977 পর্যন্ত এমার্জেন্সি চলছিল। অর্থাৎ এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল, এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। মানে এই সংবিধানে মোদ্দা কথা পুরো সংবিধানটাকেই বদলে দেওয়া হয়েছিল, কারণ ইন্দিরা গান্ধী মনে করতেন যে ভারত তার হচ্ছে বাবার সম্পত্তি। সেই কারণে সংবিধানটাও তিনি নিজের মতোই বানাতে পারেন। সেই কারণে তিনি এর পরিবর্তন করেছিলেন। তো তার মধ্যে আরো দুটো পরিবর্তন ছিল: ভারতবর্ষের প্রিয়াম্বলে সেকুলার এবং সোশ্যালিস্টকে অ্যাড করা। কিন্তু দুর্ভাগ্যবশত সেকুলার অ্যাড করার পর থেকেই ভারতে যত সব কমিউনাল ভায়োলেন্স দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা দুর্ভাগ্যের বিষয়।
পরবর্তী প্রশ্ন, দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রথম নাগরিক কে? দেশের রাষ্ট্রপ্রধান এবং ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া চারটে অপশন রয়েছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি না স্বরাষ্ট্রমন্ত্রী। তো মনে রাখবে, দেশের যে রাষ্ট্রপ্রধান বা ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া বলা হয় ভারতের রাষ্ট্রপতি। ভারতের বর্তমান রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মু ম্যাডাম, তিনি বর্তমানে ভারতের রাষ্ট্রপতি রয়েছেন। চলো পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার কতদিন? চারটে অপশন রয়েছে, ৩, ৪, ৫, ৬। মনে রাখবে, ভারতের সংবিধানের যে স্বাধীনতার অধিকার, এটা একটা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। তো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার যেটা আমাদের পার্ট 3 তে রয়েছে, তৃতীয় নাম্বার পার্টে রয়েছে, যেখানে আর্টিকেল ১২ থেকে আর্টিকেল ৩৫ পর্যন্ত বিভিন্ন মৌলিক অধিকার আলোচনা করা হয়েছে। তো তার মধ্যে ১৪ থেকে ১৮, যার মধ্যে আমাদের সাম্যের অধিকারের কথা বলা রয়েছে, ১৯ থেকে ২২ যেখানে আমাদের স্বাধীনতার অধিকারের কথা বলা রয়েছে। তো আর্টিকেল ১৯ এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের স্বাধীনতার অধিকারের কথা বলা রয়েছে। তো সেই বিভিন্ন ধরনের স্বাধীনতার অধিকারের মধ্যে মোট আমাদের ৬ ধরনের স্বাধীনতার অধিকার রয়েছে। যার মধ্যে বিভিন্ন জায়গায় প্রফেশন, বিভিন্ন বাক স্বাধীনতা সব কিন্তু ইনক্লুডেড রয়েছে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? ভারত মোট কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছিল? চারটে অপশন, ৬, ৭, ৮, ৯। ভারত কিন্তু ৮ বার নিরাপত্তা কমিশন বা সিকিউরিটি কাউন্সিলের ৮ বার সদস্য পদ হয়েছিল, কিন্তু একবার ভারতকে স্থায়ী সদস্য পদ হওয়ার অ্যাপ্রোচ দেওয়া হয়েছিল দুবার, কিন্তু দুবারই জওহরলাল নেহেরু সেটাকে ডিনাই করে দেন এবং তার জায়গায় চায়না বা চীনকে এই সদস্য দিয়েছিল। তো সেই কারণে চীন আজকের দিনে ভারতকে খুব সহায়তা করছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে। তো এটা আমাদের জওহরলাল নেহেরুর বিচক্ষণতার পরিচয় আমরা বলতে পারি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্তমানে কটি অংশ রয়েছে? কতগুলো পার্ট রয়েছে? ২০, ২২, ২৪ না ২৫? মূল যে সংবিধান ছিল, মূল সংবিধানে ছিল ২২ টা পার্ট। এরপরে আরো ৩ টে পার্ট যুক্ত করা হয়েছে। তো সেই কারণে বর্তমানে ভারতীয় সংবিধানে মোট ২৫ টি পার্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে জাতীয় অবস্থার সময় নিচের কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? চারটে অপশন রয়েছে, ১৫, ১৬, ১৯, ২০, ২০, ২১ না ২১, ২২। তো মনে রাখবে, ২০ থেকে ২১ নাম্বার ধারা দুটো আর্টিকেল, যেটা মৌলিক অধিকার স্বাধীনতার সময় স্থগিত করা যায় না। আর্টিকেল 21 এ যেখানে রয়েছে ব্যক্তির জীবন বেঁচে থাকার অধিকার। তো তুমি যে জরুরি অবস্থা হোক যাই হোক, তোমার কিন্তু বেঁচে থাকার অধিকার কেউ কিন্তু ঠিক ছিনিয়ে নিতে পারে না। তো এই জন্য ২০ আর ২১ কে কখনোই কিন্তু সাসপেন্ড করা যায় না। সংবিধানের কোন তফসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা দেওয়া রয়েছে? চারটে শিডিউল তফসিল রয়েছে, শিডিউল ফার্স্ট, থার্ড, ফিফথ এবং 10। তার মধ্যে ফার্স্ট শিডিউলে কেন্দ্র এবং রাজ্য যে তালিকা রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় কত? কত বছর বয়সে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি হন, জজরা হন, তারা অবসর নেন? তো চারটে অপশন রয়েছে, ৬০, ৬২, ৬৫, ৬৬। তার মধ্যে 65 এজে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করেন। হাইকোর্টের ক্ষেত্রে এটা 62। ভারতীয় সংবিধান তৈরিতে কতদিন সময় লেগেছিল? চারটে অপশন রয়েছে, ২ বছর ৫ মাস ৯ দিন, ২ বছর ৮ মাস ১০ দিন, ২ বছর ১১ মাস ৯ দিন, ২ বছর ১১ মাস ১৮ দিন। তো অবশ্যই ভারতের সংবিধান তৈরি করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৮ দিন, প্রায় ৩ বছর সময় লেগেছিল এবং মোট ৬৪ লক্ষ টাকা খরচ হয়েছিল। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? দেখো চারটে অপশন রয়েছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর জাকির হোসেন, নীলম সঞ্জীব রেড্ডি। তো মনে রাখবে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যাকে ১৯৫২ সালে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হয়, যদিও তিনি রাষ্ট্রপতি ছিলেন ১৯৫০ সাল থেকে ১৯৬২ পর্যন্ত। দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার, মানে সরি ডেপুটি প্রেসিডেন্ট, আমাদের যে ভাইস প্রেসিডেন্ট তিনি ছিলেন, পরবর্তীকালে তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন। আর ডক্টর জাকির হোসেন, তিনি মুসলিম কমিউনিটি থেকে প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন, কিন্তু তিনি কর্মরত অবস্থায় মারা যাওয়া প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি প্রথম মুসলিম প্রেসিডেন্টও ছিলেন। নীলম সঞ্জীব রেড্ডি ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি লোকসভার স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তিনি একমাত্র রাষ্ট্রপতি ছিলেন যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
অর্থাৎ তিনি যখন রাষ্ট্রপতি হন তখন কিন্তু তার কেউ কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ভারতের সংবিধানে কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? কোন পদকে ইমপিচমেন্ট করা হয় না? দেখো, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি বা হাইকোর্টের যে কোনো বিচারপতি পদচ্যুতিকে ইমপিচমেন্ট বলা হয়, কিন্তু রাজ্যপালের ক্ষেত্রে কোনো ইমপিচমেন্ট হয় না। তার কারণ রাজ্যপতির যে পদ সেটা সম্পূর্ণ রাষ্ট্রপতির সন্তুষ্টির উপরে নির্ভর করে। অর্থাৎ যে কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি চাইলে রাজ্যপাল অ্যাপয়েন্ট করতে পারেন, সেক্ষেত্রে তার কোনো যোগ্যতা নেই। শুধু একটি মাত্র জিনিস লক্ষ্য করা হয় বা বলা হয় যে রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দা হতে পারেন না, মানে পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দা কোনো পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে পারেন না। তো এটি ছাড়া আর কোনো কিন্তু রাজ্যপালের ক্ষেত্রে ক্রাইটেরিয়া নেই। এজ রয়েছে, এজটা ফ্যাক্টর নয়, এজ 35 যেটা রয়েছে সেটা বাদে আর কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? চারটে অপশন রয়েছে: 15ই আগস্ট 1948, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949, 15ই আগস্ট 1950। তো প্রত্যেকেই জানি ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949-এ, আর কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950। তো 26শে নভেম্বর 1949-কে সংবিধান দিবস বলা হয়, আর 26শে জানুয়ারি 1950-কে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে বলা হয়ে থাকে। খসড়া কমিটি কবে গঠন করা হয়? ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি? চারটে অপশন: 26শে জানুয়ারি 1947, 15ই আগস্ট 1947, 29শে আগস্ট 1947, 26শে নভেম্বর 1947। তো খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল 29শে আগস্ট 1947। এই খসড়া কমিটির 7 জন সদস্য ছিল, যার মধ্যে ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন তার সভাপতি বা চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন: কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাস করা হয়েছিল? কমপ্লিট ফ্রিডম? চারটে অপশন: 29, 1935, 1942, 1947। তো মনে রাখবে, পূর্ণ স্বরাজ্যের যে প্রস্তাব 1929 সালে লাহোর সেশনে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লাহোর সেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাস করা হয়েছিল। 29 সালে কিন্তু ভারত শাসন হয়েছিল, 1942-এ ভারত ছাড়ো আন্দোলন, আর 1947 সালে ফাইনালি ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? চারটে অপশন রয়েছে: 21, 28, 30 না 32। তো এর মধ্যে আর্টিকেল 32-তে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ রয়েছে, যার মাধ্যমে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার খর্বকারী যে কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারে বিভিন্ন ধরনের রিটের মাধ্যমে। তার মধ্যে হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কো ওয়ারেন্টো, সার্টিওরি এবং প্রহিবিশন, বিভিন্ন ধরনের রিট রয়েছে। পরবর্তী প্রশ্ন: ভারতের মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন প্রথম? চারটে অপশন: অভিষেক ত্যাগী, সুকুমার সেন, রঞ্জন মিত্তাল এবং শুভ্রাংশু কর। তো প্রত্যেকেই জানি প্রথম যে চিফ ইলেকশন কমিশনার বা মুখ্য ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন। চলো, আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে? সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা রয়েছে? অর্ডিন্যান্স ইস্যু করার ক্ষমতা রাষ্ট্রপতি রয়েছে। 118, 123, 126 না 130? তো রাষ্ট্রপতি অর্ডিন্যান্স ইস্যু করতে পারেন 123 ধারার মাধ্যমে। এই অর্ডিন্যান্সের মাধ্যমে যে কোনো আইনকে পার্লামেন্টে পাস না করিয়ে শুধুমাত্র রাষ্ট্রপতির সাইনের মাধ্যমে জারি করা হয়ে থাকে। যদিও এটা 6 সপ্তাহ ভ্যালিড থাকে, তারপরে এটাকে পার্লামেন্টে পাস করাতে হয়, না হলে এই অধ্যাদেশটি কিন্তু খারিজ হয়ে যায়। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। ধন্যবাদ।